আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে আমরা যেটি দেখছি যে গত 2 দিন যাবত গত কাল যে দিনটি গেল তার আগের রাত এবং গতকাল সারাদিন রাতেও কিছু কিছু সময় পড়েছে বৃষ্টি, আজকেও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে গতকালকে আমরা যেটি দেখেছি যে নগরীর বিভিন্ন অংশে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষজন সারাদিনই ভোগান্তিতে ছিলেন, হাসপাতালে পর্যন্ত পানি উঠেছে। সেই জায়গা থেকে এই যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে সেটির কথাও অনেকে বলছেন যে বিভিন্ন অংশে কাজ করার জন্য খালে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আর এমনিতে যে নালা ড্রেনগুলো রয়েছে সেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো বিভিন্ন নানা ধরনের প্লাস্টিক বর্জ্য এবং অন্য আবর্জনায় ভরে যাওয়ার কারণে সড়কে পানি চলে আসছে, অলিতে গলিতে মানুষের বাড়িতে পানি চলে যাচ্ছে। সেই জায়গাটি থেকে মানুষের একটি বড় ভোগান্তি আছে। একই সঙ্গে এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে এর ফলে চট্টগ্রাম শহরে কিন্তু পাহাড় ধসের, চট্টগ্রাম শহর এবং শহরের আশপাশে যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো নাজুক অবস্থায় চলে যায় যখন টানা বৃষ্টি হয়, সে সময় পাহাড় ধসের শঙ্কা থাকে। আমরা যেটি দেখেছি যে গতকালকে পাহাড় থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন কাজ করেছে এবং এখনো তাদের নজরদারি রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ নগর পরিকল্পনাবিদ স্থপতি জনাব আশিক ইমরানকে। জনাব আশিক ইমরান আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জনাব আশিক ইমরান, আমরা আলোচনায় আসবো। তার আগে এই যে পাহাড়ে যে তৎপরতা জেলা প্রশাসনের এবং গতকাল সারাদিন যে ভোগান্তি ছিল, আজকে কিছুটা কম ভোগান্তি যেহেতু একটু রয়ে সয়ে বৃষ্টি হচ্ছে, যদিও ভারী বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে হওয়ার কারণে পানিটি সরে যাওয়ার কিছুটা সুযোগ পাচ্ছে। আমরা একটা প্রতিবেদন আছে গতকালকে এবং রাতের যে এই পাহাড় ধসের সংখ্যা থেকে যে তৎপরতা সেটি নিয়ে আগে সেই প্রতিবেদনটি দেখে নিচ্ছে। টানা ভারী বর্ষণে ভঙ্গুর অবস্থায় পাহাড় যে কোনো সময় ধস নেমে ঘটতে পারে বড় দুর্ঘটনা, তাই ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের এই তৎপরতা। বন্দরনগরী ও আশপাশের পাহাড়গুলোতে রোববার বিকেল থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে জেলা প্রশাসন। আমরা এখন পর্যন্ত 150-এর উপরে পরিবারকে নিরাপদে সরাই নিচ্ছি। 150-এর উপরে পরিবারকে এখান থেকে শুধুমাত্র সরাই নিচ্ছি। আরো আমাদের কিন্তু টোটাল 18টা পাহাড়, আমরা প্রতিটা থেকেই সরাই নিচ্ছি। আমাদেরকে বলে আমাদের ইয়ে করে দেয়, ভাঙিয়ে দেয়, গদ্দুর ভাঙিয়ে দেয়, ইয়ে করে দেয়। একটা রুম উঠেছি, এখানে থাকি, ছেলে মেয়ে নিয়ে আয় কম, এই জন্য ঘর ভাড়া দিয়ে থাকতে পারতেছি না। এদিকে রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 98.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দিনভর জলাবদ্ধ ছিল নগরী, ডুবে যায় দোকানপাট থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত। এতে তীব্র ভোগান্তিতে পড়েন চট্টগ্রামবাসী। সব তো ডুবে যেতেছে, আমার তো কষ্ট হইতেছে। 3-4 বার স্টার্ট বন্ধ হয়ে গেছে, অনেক কষ্ট করে স্টার্ট দিয়ে আসছে, এখানে থেকে একেবারে বন্ধ হয়ে গেছে। অফিসে যেতে আছে, অফিসে যাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে আছে, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আবহাওয়া অধিদপ্তর বলছে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের এই অবস্থা চলতে পারে আরো 2 দিন, সেই সাথে থাকবে বজ্রপাতের ঝুঁকিও। পশ্চিম আলাপুচা পূর্ব না হওয়া পর্যন্ত চলমান থাকবে, আমাদের হিসেবে আরো 2 দিন থাকতে পারে। চলমান যে ওয়েদার কন্ডিশন আছে এটা বাতাসের চেয়ে কিন্তু বজ্রপাতটা বেশি ভয়ঙ্কর, কারণ এতেই মানুষের ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। আমরা প্রতিবেদনটি দেখলাম যেটি বজ্রপাতে মৃত্যুর সংখ্যার মধ্যে আরো বেড়েছে। গতকাল রাতেই 21 জনে দাঁড়িয়েছিল সেটি, এবং এখনো এই বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাত হচ্ছে, সারা দেশে বিভিন্ন জায়গায় বজ্রপাত হচ্ছে এবং মানুষজনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। পাহাড়ে এই যে মানুষজনের বসবাস, আমরা দেখি বৃষ্টি আসলেই তৎপরতাটি শুরু হয় যে কেন পাহাড়ে থাকছেন আপনারা, নিরাপদে থাকতে হবে, এই জায়গায় থাকা যাবে না। পাহাড়ে এই মানুষের এক শ্রেণী মানুষের লোভ, এবং সেই লোভের কারণে তারা সেখানে স্থাপনা নির্মাণ করেন, এবং যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কম টাকায় থাকার ব্যবস্থা আছে দেখে সেখানে থাকেন। এবং বারবার এই প্রত্যেকবার বর্ষায় আমরা দেখি বা ভারী বৃষ্টিপাত হলে জেলা প্রশাসন এই তৎপরতা চালায়, কিন্তু কেন, এর সমাধানটা কি আসলে, সেটি নিয়ে প্রতিবেদন একটি আছে, সেটি দেখে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব।
পাহাড় নদী সমুদ্রের সৌন্দর্যের শহর হলেও নগরায়নের চাপ ও মানুষের লোভের বলি হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পাহাড়। অবশিষ্ট যা আছে এর মধ্যে 17টিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে হাজারো বাড়িঘর। ভাড়া কম, তাই জীবনের ঝুঁকি থাকলেও এখানে বাস করেন নিম্ন আয়ের এই মানুষগুলো। কি করুম বাবা, জায়গা নাই, দিগিন নাই, ঘর নাই, দুয়ার নাই। ওইখানে 5,000 5,500 এক ধরনের ভাড়া দিয়ে। পাহাড় ধ্বংস করে চিহ্নিত প্রভাবশালীরা কোটি টাকার বাণিজ্য করেও থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বছরের অন্য সময় তদারকি না থাকলেও বর্ষায় পাহাড় ধসের সংখ্যায় মাইক হাতে ছুটোছুটি শুরু হয় প্রশাসনের। পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে মামলা করেছে, মামলা চলমান আছে। ওনারাও বেশ কিছু রিট করেছেন, আমাদেরকে আপনার উচ্ছেদ থেকে আপনার কি নিষেধাজ্ঞা দেওয়া আছে বেশ কয়েক জায়গায়। নগর বিশ্লেষকরা বলছেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ এখনো বাস্তবায়ন না হওয়ায় ঠেকানো যাচ্ছে না পাহাড়ে বসবাস। পাহাড়ের অবৈধ বসবাসের জন্য পাহাড় যার যার দায়িত্বে আছে, ব্যক্তি মালিক হলে ব্যক্তি মালিক, সরকার হলে সরকারি প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা বা কর্মচারী তার দায়িত্বে দেখভালে থাকে, তাদেরকে যদি আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় এই চট্টগ্রামের পাহাড়গুলি রক্ষা করতে পারবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য পুনর্বাসন প্রকল্প হাতে নিচ্ছে বলে জানালেন মেয়র। এই পাহাড়ের পাদদেশে যারা আছে, এই প্রান্তিক জনগোষ্ঠী, এদেরকে আমরা পুনর্বাসন করার একটা পরিকল্পনা অবশ্যই আছে। ইউনিফির মাধ্যমে আমরা বিভিন্ন প্রস্তাবও দিয়েছি। গত কয়েক বছরে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণ গেছে 400 জনের বেশি মানুষের। পাহাড় রক্ষায় এখনই উদ্যোগ না নিলে দীর্ঘ হতে পারে মৃত্যুর এই মিছিল, বলছেন বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আমরা প্রতিবেদন দুটি দেখলাম। জনাব আশিক ইমরান, কিছুটা চিত্র আমরা দুটি প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার বক্তব্য জানতে চাই, এই যে বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে চট্টগ্রামে। পাহাড় কাটার যে বিষয়টা, এটা একটা দৃশ্যমান অপরাধ এবং এটা সবার চোখের সামনে অনেক বছর ধরে এই অপরাধটা সংঘটিত হচ্ছে এবং এই অপরাধ নির্মূল করার জন্য যে যে ব্যবস্থাপনা দরকার, সক্ষমতা দরকার, সবগুলোই আমাদের প্রশাসনের আছে। কিন্তু এই যে আপনি বললেন যে প্রভাবশালী, এই প্রভাবশালী একটা মহল, তাই ছিন্নমূল মানুষ যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের এই অসহায়ত্বকে পুঁজি করে তাদেরকে পাহাড়ে থাকার ব্যবস্থা করে দেন অবৈধভাবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই অবৈধ ঘরবাড়িগুলোতে বৈধভাবে বিদ্যুৎ এবং গ্যাসের লাইনও তারা কিভাবে যেন পেয়ে যান। এবং যখনই একটা অবৈধ স্থাপনায় বৈধভাবে বিদ্যুৎ এবং পানির সংযোগ কিংবা গ্যাসের সংযোগ পেয়ে যায়, তখন কিন্তু সেই অবৈধ বসবাসকারীর সে জায়গার উপরে একটা নৈতিক অধিকার কিছুটা হলেও প্রতিষ্ঠা হয়ে যায়। এবং অনেক জায়গায় দেখা গেছে যে টিনের ঘেরাও দিয়ে সেখানে দিনের দুপুরে পাহাড় কাটা হচ্ছে। এখানে পাহাড় কাটার যে পুরো বিষয়টা আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ছিল, কিন্তু এখন এটা খুব সহজ পরিবেশ অধিদপ্তরের একক দায়িত্বে আছে পাহাড় কাটা রোধ করা এবং এটাকে অপরাধ হলে সে অপরাধ দমন করার জন্য পাশাপাশি জেলা প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্ব আছে। এটা পরিবেশ অধিদপ্তর যে বিষয়টা সবসময় বলে যে তাদের লোক বলের অভাব কিংবা আইন প্রয়োগের জন্য যে তাদের যে প্রশাসনিক যে সক্ষমতা, সেখানে তাদের দুর্বলতা আছে। কিন্তু আমরা সবসময় দেখি যে একটা দায় সারা গোছের অভিযান পরিচালনা করে একটি ট্রাক ড্রাইভার কিংবা একটি এক্সকেভেটর কিংবা কয়েকজন শ্রমিককে গ্রেফতার করে তারা তাদের দায়িত্বটা শেষ করে দেন। কিন্তু একটু যদি ঘটনার গভীরে যাওয়া যায়, তদন্ত সাপেক্ষে কারা কোন প্রভাবশালী, কারা এর সঙ্গে জড়িত, তাহলে কিন্তু এই সমস্যাটা আর সমস্যা থাকে না। এখানে বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার। আমরা হয়তোবা এখন যে হারে পাহাড় কাটা চলছে, ব্যক্তি মালিকানাধীন কিছু পাহাড় ছাড়া হয়তোবা আগামী 10 বা 15 বছরের মধ্যে আমরা পাহাড় সবুজে ঘেরা চট্টগ্রাম বলার আমাদের আর সুযোগ থাকবে না। কাজেই এই পাহাড় যে কাটা হচ্ছে, এটা যে শুধুমাত্র পাহাড় ধ্বংস হচ্ছে তা না, এটা কিন্তু একই সাথে জলাবদ্ধতার একটা অন্যতম কারণ এই পাহাড় ধোয়া মাটি এবং যে হারে সবুজ ধ্বংস হচ্ছে। যে শহরে যে পরিমাণ সবুজ থাকা দরকার সেই পরিমাণ সবুজ আমরা রাখতে পারছি না শুধুমাত্র পাহাড়গুলো কেটে ফেলার কারণে। পাশাপাশি মানুষের মৃত্যু তো আছে এবং যেহেতু এরা ছিন্নমূল মানুষ, যাদের কোনো মাথা গোঁজার ঠাঁই নেই এবং এদের দায় দায়িত্ব নেওয়ারও কেউ নেই, এই মানুষগুলো মারা যায় প্রতি বছর
এদের কিছুই কারো কিছু যায় আসে না। দায়সারা গোছের কিছু কাজকর্ম সেরে প্রশাসন তাদের দায়িত্বটা এখানেই শেষ করে দেন, এবং যখনই 2-3 মাস পরে বর্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার আমরা সব সমস্ত বিষয়গুলো ভুলে যাব, আবারও নতুন উদ্যমে পাহাড় কাটা শুরু হবে। তো কাজে এই যে দৃশ্যমান অপরাধ এবং একটা সমস্যা, এই সমস্যার সমাধান জানা থাকা সত্ত্বেও যখন বছরের পর বছর একটা সমস্যা এক্সিস্ট করে, সমস্যা বজায় থাকে, তখন বুঝতে হবে যে এই সমস্যাটা সমাধান করার ইচ্ছাটাই আমাদের নাই। জনাব আশিক ইমরান, এই পাহাড়ের আসলে আইনে কি আছে? এই যে ব্যক্তি মালিকানাধীন পাহাড়, ব্যক্তি মালিকানাধীন হলেও কি তিনি কেটে ফেলতে পারবেন, বা আসলে কখনোই পাহাড়ের পারবে না। আইনটা কি আছে আসলে? পাহাড় কাটার কোনো সুযোগ নেই। এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ বিধিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে পাহাড় কাটা যাবে না। পাহাড় সংক্রান্ত কিংবা পাহাড় সংলগ্ন যে কোনো স্থাপনা তৈরি করার আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের থেকে এলইউসি, যেটা ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স, সেটা নিতে হবে। সেখানে উন্নয়ন কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে তাদের বিধিমালা অনুযায়ী গাইডলাইন দিয়ে দিবেন যে সেখানে স্থাপনা করা যাবে কিংবা যাবে না, এবং গেলে কিভাবে করা যাবে, পাহাড় কাটা যাবে কিনা বা গেলে কতটুকু কাটা যাবে, এই বিষয়গুলো সুনির্দিষ্ট হবে। আইনগত একটা কিন্তু সিদ্ধান্ত আছে, যেটা চট্টগ্রাম কিন্তু আপনি পাহাড় রক্ষায়, যেমন সিডিএ এখন পাহাড়ের দায়িত্বে নেই, কিন্তু ইমারত নির্মাণ করলে সেটি আবার তাদেরকে বলে করতে হবে, এটি একটি। 2, বলা হচ্ছে যে পাহাড় রক্ষা এগুলো হচ্ছে পরিবেশ অধিদপ্তর দেখবে। তো পরিবেশ অধিদপ্তরকে আমরা যেটি দেখি যে ইট ভাটায় অভিযান চালান তারা, বা কোথাও পাহাড় কাটার খবর পেলে তারপর তারা সেখানে যান, সেখান থেকে আসলে তারা আর সেখানে কিছু পান না। পাহাড়কে তো আর তার আগের অবস্থায় ফেরত দেওয়া যায় না কেটে ফেলার পর। আমরা এই ধরনের কোনো উদ্যোগ কখনো দেখিনি, বা কেউ সক্ষম হয়েছেন সেটিও আমরা জানিনি। আপনি জানলে হয়তো জানাতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে পাহাড়কে বাঁচাতে আমরা কোনো সমন্বয় বা কোনো কিছু এখন পর্যন্ত দেখিনি, বা সমন্বিত উদ্যোগ দেখিনি। বলা হচ্ছে যে পাহাড় ব্যবস্থাপনা কমিটি একটা আছে, এটি আসলে কারা, কাদের জন্য, কিভাবে করা হয়েছে? আপনার কাছে কোনো তথ্য আছে? কমিটি, আমিও শুনেছি এরকম একটা কমিটি আছে, কিন্তু এই কমিটি আদৌ কি কাজ করে বা কাজ করার মতো তাদের যে সক্ষমতা কিংবা আইনগত যে সক্ষমতা বা এখতিয়ার আছে কিনা সেটাও কিন্তু স্পষ্টভাবে আমাদের জানা নেই। বাট এই বিষয়টা পরিষ্কার করা দরকার। এখানে শুধুমাত্র একটা কমিটির মাধ্যমে, যেখানে জেলা প্রশাসন পারছে না, যেখানে সিটি কর্পোরেশন কিংবা সিডিএ, পরিবেশ অধিদপ্তরের মতো সরকারি সংস্থাগুলো এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন একটা কমিটি এটা কিভাবে তাদের উপরে, যদি প্রশাসনিক কোনো না ক্ষমতা না থাকে, তাহলে এটা কন্ট্রোল করার। এবং যেহেতু অত্যন্ত প্রভাবশালী, কেউ এরা রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং আর্থিকভাবে প্রভাবশালী, কাজে এই প্রভাবকে কেউ বড় কর্মকর্তা, কেউ কোনো অফিসে বড় কর্মকর্তা এমনও আছে। তো কাজে এই ধরনের কমিটি দিয়ে এই ধরনের বিশাল অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখানে আসলে সবগুলো সংস্থার একটা মানে শক্তিশালী একটা কমিটি দরকার, যাদের প্রশাসনিক ক্ষমতা থাকবে এবং আইন প্রয়োগেরও ক্ষমতা থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সমস্ত প্রভাবের ঊর্ধ্বে উঠে এই সমস্যাটা মোকাবেলা করতে হবে, এবং এখানে অবশ্যই একটা রাজনৈতিক সদিচ্ছা এবং সিদ্ধান্ত দরকার। আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখি যে এই ধরনের প্রভাবশালী লোকগুলোর পিছনে অবশ্যই একটা রাজনৈতিক শক্তি কাজ করে থাকে, অধিকাংশ সময়। এতদিন পর্যন্ত আমরা যেটি দেখেছি, উন্নয়ন প্রকল্প গুলো হলেও সেখানেও পাহাড়কে বাঁচিয়ে কোন একটি প্রকল্প করা, সে ধরনের উদ্যোগ আমরা দেখিনি। আপনার কি মনে হয় না যে সব দিক থেকে একটা বড় গাফিলতি ছিল, যে এতগুলো পাহাড় চট্টগ্রাম থেকে নাই হয়ে গেল, আর যা আছে সেগুলো ভঙ্গুর অবস্থায় আছে, ধ্বংসের দ্বার প্রান্তে? অবশ্যই এটা তো অপরাধ, মানে এটা মারাত্মক অপরাধ আমি বলবো, এবং এই অপরাধের জন্য প্রশাসন থেকে শুরু করে শহরের আমরা সবাই দায়ী। একটা অত্যন্ত সুন্দর মনোরম একটা শহরকে আমরা ধীরে ধীরে ধ্বংস করে ফেলছি। ধীরে ধীরে আমরা এটাকে বসবাসের অনুপযোগী একটা শহর, মুমূর্ষু একটা মৃত শহরে পরিণত করছি সবাই মিলে, এবং সমাধান জন্য আমরা সবাই জানি, কিন্তু আমরা এই সামান্য লোভের কাছে আমরা নতি স্বীকার করে এই লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রাকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। এটা কোনো অবস্থায় কাম্য না। আমরা চট্টগ্রামকে নিয়ে অনেক বিশাল বিশাল স্বপ্ন দেখছি, অনেক বড় বড় মেগা প্রকল্প, অনেক বিদেশি বিনিয়োগ, অনেক কিছু আমরা বড় বড় কথা বলছি, স্বপ্ন দেখছি, কিন্তু এই সমস্ত জায়গাগুলো আমরা কোনো ভাবেই কাজ করতে পারছি না। আমরা পলিথিন বন্ধ করতে পারছি না, আমরা পাহাড় কাটা বন্ধ করতে পারছি না, আমরা অবৈধ দখল বন্ধ করতে পারছি না, আমরা যে ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ করে সমস্ত চট্টগ্রাম শহরের ভবনগুলো নির্মিত হচ্ছে সেইগুলো বন্ধ করতে পারছি না। তাহলে যারা এই যে রেগুলেটরের যে সংস্থাগুলো আছে, যাদের উপরে দায়িত্ব এই কাজগুলো দেখার কিংবা নিয়ন্ত্রণ করার, এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল।
তারা প্রশাসনিকভাবে দুর্বল, মানে জনবলের দিক দিয়ে দুর্বল, আর্থিকভাবে দুর্বল। তাদের পক্ষে এই ধরনের যে 70 লক্ষ মানুষের এই শহরের এবং অধিকাংশ মানুষ অপরাধ প্রবণ এবং আইন না মানার সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি সবাই। সবাই চাই যে আমি ছাড়া সবাই আইন মানুক, এই ধরনের একটা প্রবণতা আমাদের সবার মধ্যে আছে। তো কাজেই এই দুর্বল সংস্থাগুলো দিয়ে আসলে এত বড় শহরের এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সবার আগে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আইনগত ক্ষমতা দিয়ে তাদের যে প্রশাসনিক এবং আর্থিকভাবে সক্ষম করে দিলে তাহলে হয়তোবা আইন প্রয়োগের জায়গাটা তৈরি হবে। তখন ধীরে ধীরে হয়তোবা মানুষকে মানে সচেতনতার পাশাপাশি আইন যখন প্রয়োগ শুরু হবে তখন হয়তোবা মানুষের উপলব্ধিটা হবে যে না, এগুলো অপরাধ এবং এগুলো করা যাবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, পাহাড়ে যে ছিন্নমূল মানুষরা বসবাস করেন এদেরকে কম খরচে তারা থাকতে পারেন এমন জায়গার ব্যবস্থার চিন্তা ভাবনা তারা করছেন, এখনো চিন্তার ভাবনায় সেটি আছে। তো সেই জায়গা থেকে যদি এই চিন্তাটি বাস্তবায়ন করা যায়, পাহাড়ে বসবাস কি ঠেকানো যাবে? সেই শূন্যস্থান কি আবার পূরণ হবে না? অবশ্যই পূরণ হবে যদি এই অবস্থায় বিরাজমান থাকে। হয়তো একদল সিটি কর্পোরেশনের যে আশ্রয় কেন্দ্রগুলোতে যাবে, কিন্তু আরো একদল এসে ওই পাহাড়ে বসবাস করবে। যতক্ষণ পর্যন্ত যে কারণগুলো এখন বিদ্যমান আছে সেই কারণগুলো চিহ্নিত আছে, এগুলো নিরসন না হয় ততক্ষণ এদের যে এই প্রক্রিয়াটা আসলে বন্ধ হবে না। এবং শহরমুখী আসার যে প্রবণতা মানুষের, যে শহরে যেহেতু জীবনযাত্রা এবং জীবিকার সুযোগ আছে, কাজে গ্রাম থেকে ব্যাপক সংখ্যক মানুষ শহরে আসছে এখন। তো এই যে বিশাল জনস্রোতকে আপনি কত লক্ষ কত হাজার মানুষকে আপনি এখানে পুনর্বাসন করবেন, এটাও তো এক পর্যায়ে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে সিটি কর্পোরেশনের জন্য। কারণ এই সংখ্যাটা তো কোনো নির্ধারিত নাই যে তারা কত মানুষকে এখানে পুনর্বাসন করবেন। তো কাজে ওই জায়গাতে আমাদের যেমন কাজ করতে হবে, আর শহরমুখী মানুষের আশার প্রবণতা যেমন বন্ধ করতে হবে, ঠিক একইভাবে এখানে যে বিষয়টা আছে যে আইন প্রয়োগ করার যে একটা শিথিলতা এখানে আছে সেটা নিশ্চিত করতে হবে সবার আগে। এবং এটা সবার চাওয়া এক হতে হবে, সবার চাওয়া এক জায়গায় এসে মিলতে হবে যে আমরা শহরটাকে বাঁচাবো কিনা, বাঁচালে আমাদের সামনে সমস্ত আমাদের যে মেকানিজম সেগুলো আছে সবাই মিলে এই মেকানিজম গুলো আমরা প্রয়োগ করবো কিনা, এই একটা সিদ্ধান্ত আমাদের সবাইকে আসতে হবে। অন্যথায় এই সমস্যার সমাধান কোনোদিনও হবে না। বড় শক্তিশালী একটি রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, কারণ অনেক উদ্যোগী তো আমরা দেখেছি বিভিন্ন সময়, বিশেষ করে পাহাড় ধসের ঘটনা ঘটলে নানা রকম বক্তব্য আমরা পাই নানা জনের কাছ থেকে যারা দায়িত্বশীল, কিন্তু পরবর্তীতে আর কোনো তৎপরতা দেখি না। পরবর্তী সময় বর্ষা আসার আগ পর্যন্ত সবই বন্ধ থাকে এবং ধ্বংস করার জন্য যা চলার সবই চলে, এমনকি আমরা দেখছি। অনেক ধন্যবাদ জানাই জনাব স্থপতি আশিক ইমরান আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। আজকের আয়োজন এখানে শেষ করব। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ করতে হবে। যারা জেনে শুনে সেখানে বসবাস করছেন সরে আসবেন। যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই পাহাড়ের ক্ষয় ক্ষতির সঙ্গে যুক্ত আছেন, বা আপনার কারণে আমার কারণে যে কারো কারণে এই প্রকৃতির ক্ষয়ক্ষতি হচ্ছে, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অন্যকে বিরত রাখতে হবে। প্রকৃতি বাঁচলে আমরাও ভালোভাবে বাঁচবো। আজকের আয়োজনে এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই।